ছেড়ে দিন আমায়, এই নরকে আমায় টেনে আনবেন না। আপনি তো আমার পিতৃতুল্য, কেন এমন পিশাচ হয়ে উঠলেন? এটা করবেন না, এটা করবেন না, এটা পাপ। কুচকুচে কালো আলখাল্লা পড়া সেই দীর্ঘকায় ছায়াটি আরো কাছে ঘেঁষে এলো। তার চোখের মনি দুটো অন্ধকারে বিড়ালের মতো চলছে। হিমশীতল গলায় এসে হাসল। পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে এসেছি আমি। এই অন্দর মহলে একবার পা রাখলে কেউ ফেরে না। যে ঐশ্বর্যের লোভ দেখিয়ে তোমায় এখানে এনেছি তা সব দেব, শুধু বিনিময়ে তোমার ওই তাজা প্রাণটুকু আমায় দাও। কুয়াশাচ্ছন্ন পাহাড়ে সেই আর্তনাদ দুবার প্রতিধ্বনি তুলল। তারপর হঠাৎ করেই সব নিস্তব্ধ। ঝোপের আড়ালে একটা রাতচরা পাখি ডানা ঝাপটে পালিয়ে গেল। শুকনো পাতার উপর দিয়ে কোনো ভারী শরীর টেনে নিয়ে যাওয়ার ঘসঘসে শব্দটা কিছুক্ষণের জন্য শোনা গেল। তারপর কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক। বিকেলের মরা রোদ চন্দ্রপুর কলেজের লাল ইটের দেওয়ালে এসে পড়েছে। দর্শন বিভাগের 102 নম্বর ঘরে পিন পতন নিস্তব্ধতা। ডায়াসের সামনে দাঁড়িয়ে প্রফেসর শিবনাথ ভট্টাচার্য। আজ তিনি পড়াচ্ছিলেন অস্তিত্ববাদ। শিবনাথবাবুর পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, কপালে সেই চিরচেনা রক্তচন্দনের তিলকটি যেন আগুনের শিখার মতো জ্বলছে। তিনি তার চশমাটা নাকের ডগায় নামিয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন সামনে বসা ছাত্রদের দিকে। তার গলার স্বর গম্ভীর, কিন্তু তাতে এক অদ্ভুত চুম্বকীয় টান আছে। তিনি বললেন, বিজ্ঞান আমাদের শিখিয়েছে যা দেখি তা বিশ্বাস করো, কিন্তু দর্শন বলে যা দেখছ না তার অস্তিত্বই সবচেয়ে বেশি প্রবল হতে পারে। মনে রাখবে, আলো যেখানে শেষ হয়, ছায়ার রাজত্ব ঠিক সেইখান থেকেই শুরু। ঘণ্টা বাজল। ক্লাস শেষে অর্ক, সায়ন এবং ঋত্বিক ওনার কাছে এগিয়ে এলো। শিবনাথবাবু ওদের দেখে একটু হাসলেন, এক অমায়িক কিন্তু রহস্যময় হাসি। তিনি নিচু স্বরে বললেন, আজকের আলোচনাটা অসম্পূর্ণ রয়ে গেল। আচ্ছা, তোমরা কি আজ সন্ধ্যায় একবার আমার বাড়িতে আসতে পারবে? ওখানে বসে শান্তিতে কথা বলা যাবে। আজ অমাবস্যা আর আকাশটাও মেঘলা। দর্শনের জটিল তত্ত্ব বোঝার জন্য চমৎকার পরিবেশ। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। চন্দ্রপুর শহর থেকে কিছুটা দূরে নির্জন এলাকায় শিবনাথবাবুর বাড়ি নিভৃত নিলয়। 150 বছরের পুরনো এই দালানটির দেওয়াল জুড়ে প্রাচীন শ্যাওলা আর বটগাছের শেকড় অক্টোপাসের মতো জড়িয়ে রয়েছে। বাড়ির ঠিক কয়েক হাত দূরেই দাঁড়িয়ে রয়েছে সেই পরিত্যক্ত রাজবাড়ি, যার ভাঙা জানলাগুলো যেন কোনো প্রেতাত্মার চোখের মতো ছাত্রদের দিকে তাকিয়ে রয়েছে। অর্ক, সায়ন আর ঋত্বিক যখন সদর দরজায় পৌঁছল, তখন চারপাশ নিঝুম। ভারী লোহার কড়া নাড়তেই দরজাটা ক্যাচক্যাচে শব্দ তুলে খুলে গেল, যেন কেউ আগেই জানতো ওরা আসছে। ওরা গিয়ে বসলো দোতলার সেই বিশাল বৈঠকখানায়। চারিদিকে হাজার হাজার বইয়ের আলমারি, দেওয়ালে ঝোলানো মহাকালের চিত্র। বাতাসের সাথে ভেসে আসছে চন্দনের এক মাদকতাময় গন্ধ। শিবনাথবাবু তখনও ঘরে ঢোকেননি, তিনি সম্ভবত ভেতরে আহ্নিক করছেন। সায়ন একটা বইয়ের আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে উঠে এলো এক প্রাচীন চামড়ায় বাঁধানো বই। ধুলো ঝেড়ে সে পড়ল, মৃতের জাগরণ ও তান্ত্রিক ন্যাস। এই তুই দেখলি সায়ন, স্যার শুধু দর্শন পড়ান না, এইসব বই যারা সংগ্রহে রাখে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার যে কত বিশাল হতে পারে তা সত্যিই ভাবা যায় না। আমি তো শুনেছি স্যার নাকি এই পাশের রাজবাড়িতে একা রাত কাটিয়েছেন। আরে রাখ তোর অলৌকিক গল্প, এগুলো হয়তো প্রাচীন কোনো লোককথা। স্যার একজন প্রফেসর, তিনি কেন এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করবেন? হয়তো ইতিহাসের রেফারেন্স হিসেবে রেখে দিয়েছেন। ভুল বলছিস সায়ন। স্যারের চোখের দিকে তাকালে কি মনে হয় উনি কেবল বই পড়ে এসব জানেন? ওনার ব্যক্তিত্বের মধ্যে এমন একটা কিছু আছে যা আমাদের সাধারণ জ্ঞানের বাইরে। দেখ না, এই অমাবস্যার রাতে এই বিশাল বাড়িতে উনি
একা থাকেন কি করে? অর্ক একটা পুরনো বইয়ের পাতা উল্টে বলতে শুরু করলো। এখানে লেখা আছে, যদি কোনো অতৃপ্ত আত্মা রাজবাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় তবে চন্দনের গন্ধ নাকি রক্তে বদলে যায়। আর সেই রক্তের স্বাদ পেলে অন্ধকার আরো ঘন হয়ে আসে, তাই তো? হঠাৎই দরজার কাছ থেকে ভেসে আসা এই গলার স্বরে 3 ছাত্র চমকে উঠে দাঁড়ালো। তারা দেখল শিবনাথ ভট্টাচার্য দাঁড়িয়ে রয়েছে, পরনে গরদের ধুতি, কাঁধে উত্তরীয়। প্রদীপের কাঁপা কাঁপা আলোয় ওনার কপালে রক্তচন্দনের টিপটা যেন জীবন্ত হয়ে উঠেছে। ওনার চুলগুলো হালকা বাতাসে উড়ছে। তিনি ধীর পায়ে ঘরে ঢুকলেন এবং মেহগনি টেবিলের ওপাশে বসলেন। ওনার ঠোঁটে এক বাঁকা হাসি। বসো বসো তোমরা। বইগুলো দেখে নিশ্চয়ই ভয় পাচ্ছ। আসলে মানুষ যা জানে না তাকেই ভয় পায়। তোমরা ভুতুড়ে গল্প নিয়ে কথা বলছিলে না? সায়ন একটু আমতা আমতা করে বলল, না স্যার, মানে ওই রাজবাড়ি আর এই পরিবেশটা কেমন যেন। পরিবেশটা জীবন্ত সায়ন, দেওয়ালগুলো কথা বলতে চায়। তোমরা ভাবছো এই 150 বছরের বাড়ি আর পাশের রাজবাড়ি কেবল ইট পাথরের স্তূপ। না, এখানে 100 বছরের বেদনা আর অতৃপ্ত আকাঙ্ক্ষা জমে আছে। তোমরা কি জানো, ঠিক 25 বছর আগে এই রাজবাড়ির অন্দরে এক তান্ত্রিক সাধনা শুরু হয়েছিল, যা আজও শেষ হয়নি। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। জানলার কপাটগুলো বাতাসের ঝাপটায় সজোরে আছাড় খাচ্ছে। শিবনাথবাবু টেবিলের উপর রাখা তামার ধনুচিটা একটু উস্কে দিলেন। একরাশ ধোঁয়া ওর মুখটাকে আড়াল করে দিল। তিনি বলতে শুরু করলেন, আজ তোমাদের দর্শনের বইয়ের বাইরের এক বাস্তব গল্প শোনাব, যে গল্প আমি নিজের চোখে দেখেছি, যে গল্প আমার এই হাড় হিম করা অভিজ্ঞতার সূচনা করেছিল। শোনো তবে। পুরো ঘর অন্ধকার হয়ে এলো। কেবল শিবনাথবাবুর চোখের মনি দুটো প্রদীপের আলোয় জ্বলতে লাগলো। শুরু হলো এক রোমহর্ষক তান্ত্রিক কাহিনীর উপক্রমণিকা। বাইরে বৃষ্টির দাপট বাড়ছে। ঘরের কোণে রাখা পুরনো লণ্ঠনটা বাতাসের ঝাপটায় কাঁপছে, আর দেওয়ালে ওদের 3 জনের ছায়াগুলো দানবের মতো বড় হয়ে উঠেছে। ওরা চুপ করে বসে রইল। শিবনাথবাবু বললেন, তাহলে নীলাঞ্চলের সেই ঘটনাটাই শোনাই। শিবনাথবাবু হাত দেখিয়ে চুপ থাকতে বললেন। তার 2 চোখের কোণে এক রহস্যময় চাউনি। একটু কেশে গলাটা পরিষ্কার করে বলতে শুরু করলেন, সেটা মাসখানেক আগের কথা। তখন মনের ভেতরে এক বিচিত্র টান অনুভব করছিলাম, যেন পাহাড় আমায় ডাকছে। সেবারেও সেই টানেই আমি ট্রেনে চেপে বসলাম। দিনাজপুর জেলার গরম থাকলেও উত্তরের দিকে যত এগোচ্ছিলাম ততই কিন্তু পরিবেশ শান্তর দিকে যাচ্ছিল। ধীরে ধীরে গরম ভাবটা একটু একটু করে কাটতে লাগলো। চারিদিকে একটা উৎসবের আমেজ। শরতের পেঁজা তুলোর মতো মেঘ সর্বত্র বিস্তার করেছে। রাত তখন গভীর। ট্রেনের কামরায় যাত্রী প্রায় নেই বললেই চলে। আমি চোখ বুজে তন্দ্রাচ্ছন্ন ছিলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটায় আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি সামনের সিটে কুয়াশা ফুঁড়ে যেন হঠাৎ একটা মহিলা উদয় হয়েছেন। পরনে মলিন একটা লাল পেড়ে শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া। তার সারা শরীর থেকে একটা ভিজে মাটির সোদা গন্ধ আসছে। সুবলা সুবলা বলে ডাকতে ডাকতে একজন পুরুষ মানুষ এগিয়ে এলো। ও সুবলা, আরে এই যে তোমার দেশটাই। না, অনেক চেষ্টা করেও বিড়ি খান ধরাতে পারলুম না এই বাতাসে। বলতে বলতেই লোকটা সামনের আসনে বসে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে আমায় বলল, আপনি কোথায় যাবেন? আমি আমার পরিচয় দিয়ে বললাম, আমি শিবনাথ ভট্টাচার্য, এবং আমিও কোথায় যাব সেটা ঠিক করে বেরোই না, বুঝলেন। আমি ওই পাহাড় জঙ্গলে একটু ঘুরে ফিরে যাব, এই আর কি। আর আপনারা? লোকটা আর তার স্ত্রী আমায় প্রণাম করলেন, কারণ আমার সাধুর বেশভূষা। লোকটি মৃদু হেসে বললেন, আমার স্ত্রী সুবলা আর আমি রতন। আমাদের বাড়ি নীলাপুর গ্রামে। ও আচ্ছা। চলুন তবে
আমাদের গ্রামে ঘুরে আসবেন, চলুন। আমরা পাহাড়ের একটা শান্ত নির্জন গ্রামে বাস করি। প্রথমে আমি রাজি না হলেও তার জোরাজুরিতে যেতে রাজি হলাম। আসলে কারোর বাড়িতে আতিথ্য গ্রহণ করার ব্যাপারে আমার একটু লজ্জা লাগছিল, তবে তাদের ব্যবহার দেখে মনে হলো সত্যিই মন থেকে উনি চাইছেন যে আমি তার বাড়িতে যাই। স্টেশনে নামতেই দেখি চারিদিকটা শুনশান, নিস্তব্ধ। একে অনেক রাত, তার উপরে পাহাড়ি জায়গা, এমন হওয়াটাই উচিত। গ্রামে ঢোকার মুখেই একটা প্রকাণ্ড কঙ্কালসার তেঁতুল গাছ। হাই তুলতে তুলতে রতন এগিয়ে গিয়ে স্টেশন মাস্টারের সাথে কি যেন কথা বলল। তারপর আগের জায়গায় ফিরে আমাকে আর তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এই এত রাতে গাড়ি পাওয়া মুশকিল, তবে ওই স্যার বললেন যে তার বাড়ির লোক সব এখানে এসেছেন, সেই গাড়িতে আমরা আমাদের গ্রামে যেতে পারি। স্টেশনের বাইরে রাখা গরুর গাড়ির ভেতরে আমরা সবাই মিলে ঢুকে গেলাম। যে গাড়ি চালিয়ে যাচ্ছে তার মুখটা কিন্তু একবারও দেখতে পেলাম না। রতন বলতে শুরু করলো, গ্রামের অবস্থা ভালো ছিল না মাস্টারমশাই। লোকে বলছে সেখানে ডাইনি লেগেছে। রাতের অন্ধকারে একের পর এক মানুষ গায়েব হয়ে যাচ্ছিল। ভয়ে ভিটেবাটি ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম। এখন ফিরছি, দেখি কি হয়। আপনাকে যেচে ডেকে এনে ভুল করলাম বোধ হয়। আসলে 2 মাস ঘরে ছিলাম না। এখন সব ঠিক হয়েছে বলেই মনে হয়। ওপরওয়ালাই ভরসা। গ্রামে যখন পৌঁছালাম, প্রতিটি বাড়ি যেন এক একটা নিথর খাঁচা। এই এত রাতে অবশ্য সেটাই স্বাভাবিক। হঠাৎ একটা নেড়ি কুকুর আকাশ দেখে অদ্ভুত স্বরে ডেকে উঠল। পাহাড়ি খাদের দিক থেকে আসা বাতাসটা যেন কোনো কান্নার শব্দ বয়ে আনছে। রতনদের কাঠের বাড়িতে পা রাখতেই রতন বলল, ঠাকুরমশাই, আপনি হাত মুখ ধুয়ে নিন। আমার স্ত্রী ওই সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছে। জুনিপার গাছের বেড়া দেওয়া রতনের বাড়িটা। পাহাড়ের খাদের দিক থেকে তখন চাপা একটা রিন রিন শব্দ হয়েই যাচ্ছে এক নাগাড়ে। হাত মুখ ধুয়ে ঘরে বসতে না বসতেই রতন এলো। ঠাকুরমশাই, আসুন, কিছু খেয়ে নিন। এত তাড়াতাড়ি কি করলো? মনে মনে কথাটা বলে আমি এগিয়ে গেলাম হেঁসেলের দিকে। একটা ফ্যাকাশে আর্তনাদ ভেসে এলো বাড়ির পাঁচিলের বাইরে থেকে। জল চাই, জল, জল চাই, জল। আমি থমকে গেলাম। এমন আর্তনাদ কে করে? জুনিপার গাছের সেই ধারালো বেড়াটা পেরিয়ে আমি অন্ধকারের দিকে পা বাড়ালাম। হঠাৎ মনে হলো ওপরের চাঁদটাকে কেউ যেন এক টুকরো কুচকুচে কালো কাপড়ে ঢেকে দিল। চারপাশটা এক নিমেষে আরো বেশি ঘোলাটে হয়ে উঠল। অস্পষ্ট হলেও আমি বুঝতে পারলাম, ঠিক আমার কয়েক হাত দূরেই কেউ যেন মাটির ওপরে পড়ে ছটফট করছে আর গোঙানি ভরা গলায় বলছে, একটু একটু জল দাও, মুখটা ফেটে যাচ্ছে, তৃষ্ণায় গলা শুকিয়ে গেল গো, কে একটু জল দাও। আমি আর স্থির থাকতে পারলাম না। দুপা এগিয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলাম, কে, কার জলের প্রয়োজন? কিন্তু উত্তর দেওয়ার আগেই কেউ একজন পেছন থেকে আমার কাঁধে হাত রাখল। ফিস ফিস করে কেউ আমার কানের কাছে কিছু বলছে, কিন্তু আমি ঘুরে তাকাতেই দেখি আর কেউ নেই। দেখলাম রতন এগিয়ে এসেছে। নিচু স্বরে বলল, চলুন ঠাকুরমশাই, আর সাজানো হয়েছে, ভেতরে আসুন। আমি আঙুল উঁচিয়ে অন্ধকারের সেই দিকটা দেখিয়ে বললাম, ওখানে ওখানে কে যেন পড়ে কাতরাচ্ছিল রতন, মনে হলো কেউ জল চাইছে। রতন লণ্ঠনটা উঁচিয়ে একবার দেখে নিয়ে কেমন নির্বিকার ভঙ্গিতে বলল, কই, ওখানে তো কেউ নেই। আরে অন্ধকারে ও কত কি যে মনে হয়। মনের ভুল আপনার। আসুন, এবার আসুন। ভেতরে ঢুকতেই দেখলাম গরম গরম খাবারের গন্ধে ঘর ম ম করছে। সুবলা সত্যিই খুব ক্ষিপ্র হাতে কাজ সারে। লুচি, ফোড়ন দেওয়া আলু বেগুন ভাজা, আর শেষে এলাচ দেওয়া সন্দেশ আর নারকলের নাড়ু। খাওয়া শেষ করে আমি তৃপ্তির সাথে বললাম, সুবলা মা, তোমার হাতে সত্যিই জাদু আছে। এমন অদ্ভুত সুন্দর রান্না বহুদিন খাইনি। আমার খাওয়ার পর একটু হাঁটা চলার অভ্যাস।
রাতের নীলাপুর তখন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। জোছনার আলো সেই কুয়াশার ওপর পড়ে একটা মায়াবী আর রহস্যময় পরিবেশ তৈরি করেছে। বাড়ির নিচে একটা গভীর খাদ, সেইখানে থেকে থেকে একটা ঋণ ঋণে অশরীরী আওয়াজ ভেসে আসছিল। রতন বিদায় দেওয়ার আগে সাবধান করে দিয়ে গেল। গ্রামের আবহাওয়া ভালো নয় বাবু, বেশি রাত করবেন না, ঘরে ঢুকে শুয়ে পড়ুন। আমি পথে বেরোলাম। গ্রামের প্রতিটা ঘর নিঝুম, যেন মৃত্যুপুরী। আর ঠিক তখনই একটা খিনখিনে নারী কণ্ঠ আমার কানে এলো। এই যে শুনছেন শুনছেন? ঘুরে দেখি এক কিশোরী দাঁড়িয়ে আছে, পরনে আগুনের মতো লাল রঙের একটা চকমকে পোশাক। মেয়েটি হন্তদন্ত হয়ে আমার পেছনে এসে লুকোলো। সে বড্ড হাঁপাচ্ছে, ফিসফিস করে বলল, দোহাই আপনার নড়বেন না। যদি কেউ আসে তবে কইবেন আপনি কাউকে দেখেননি, আমি এখানে নেই, মনে রাখবেন। প্রথমে হঠাৎ করে এই রকম সময়ে এই রকমভাবে একজন আমাকে এই কথাটা বলবে সেটা আমি আশা করিনি। তবুও তার কথায় সম্মতি দিয়ে হ্যাঁ বললাম। আমি তাকে আড়াল করে সামনের কুয়াশার দিকে তাকালাম। কুয়াশা এতটাই ঘন যে হাত দশেক দূরের কিছুও স্পষ্ট নয়। শুধু বোঝা যাচ্ছিল যে সামনে থেকে কয়েক জোড়া ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে, আর আমার পিঠে আমি মেয়েটার দ্রুত নিঃশ্বাসের গরম হাওয়া অনুভব করছিলাম। ওই যে ওরা আসছে। মেয়েটি আতঙ্কে প্রায় আমার গায়ের ওপরে লেপ্টে গিয়ে বলল। আমি সতর্ক হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরেও কেউ এলো না। পায়ের শব্দগুলো মিলিয়ে গেল। আমি মেয়েটার দিকে ঘুরে বললাম, নেই তো কেউ, মনে হয় চলে গিয়েছে। কিন্তু পিছনে তাকাতেই কয়েক মুহূর্তের জন্য আমার রক্ত হিম হয়ে গেল, কারণ পেছনে কেউ নেই। মেয়েটা যেন কর্পূরের মতো উবে গিয়েছে। অথচ কয়েক সেকেন্ড আগেও ওর নিঃশ্বাসের শব্দ আমি নিজের পিঠে অনুভব করেছি। তবে কি এটা কোনো ছায়া ছিল? আমি আর কিছু না ভেবেই ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম, আর দীর্ঘ ক্লান্তির জন্য সহজেই ঘুম এসে গেল। পরদিন সকালে জানলার কপাট খুলতেই পাহাড়ের রূপ দেখে আমি মুগ্ধ হলাম। ঘাস ফুলের ওপর ভোরের রোদের সেই ঝিলিক চোখ জুড়িয়ে দেয়। কিন্তু সেই মুগ্ধতা বেশিক্ষণ থাকল না। হঠাৎ মনে হলো আবারও সেই করুণ আরতি। জল চাই, জল। বাইরে আসতেই দেখলাম রতন দাওয়ায় বসে আছে। প্রাতঃকর্ম সেরে নিন ঠাকুরমশাই, জলখাবার তৈরি। ওই গোছওয়ালা, ঠাকুরমশাই উঠেছেন। আমি বাগানের ঝোপঝাড়ের দিক দিয়ে হাঁটছিলাম। দীর্ঘদিনের অযত্নে বাগানটা জঙ্গল হয়ে আছে। হঠাৎ আমার পায়ের নিচে কি একটা শক্ত জিনিস ঠেকল। নিচু হয়ে জঙ্গল সরিয়ে দেখতেই আমার হৃৎপিণ্ডটা যেন থমকে গেল। একটা মানুষের খুলি অর্ধ নিমজ্জিত অবস্থায় মাটির ওপরে বেরিয়ে আছে। আমি পাগলের মতো চিৎকার করে ডাকলাম, রতন, রতন, এদিকে একটু আসো তো। রতন তড়িঘড়ি ছুটে এলো। কি হলো ঠাকুরমশাই, অত অস্থির হচ্ছেন কেন? আমি সেই নির্দিষ্ট জায়গাটা দেখালাম। কিন্তু এ কি? সেইখানে মাটির ওপরে কোনো খুলি নেই, শুধু পড়ে আছে কয়েকটা শুকনো কাঠবেড়ালির হাড় আর আগাছা। আমি অবাক হয়ে তাকালাম। নিশ্চিত আমি ওইখানেই খুলিটা দেখেছিলাম। রতন অবাক হয়ে বলল, কি দেখানোর জন্য ডাকলেন ঠাকুরমশাই? না না, মানে বাগানটা যেন বড্ড জঙ্গল হয়েছে, একটা কাঁটা ঝোপ পায়ে বিঁধতে যাচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সাবধান করে দিই, একটু পরিষ্কার করিয়ে নেবে। রতন মাথা নাড়ল, কিন্তু আমার মনে একটা গভীর সংশয় দানা বাঁধল। খুলিটা কি তবে চোখের নিমেষে মাটি ফুঁড়ে ভেতরে ঢুকে গেল? দুপুরের দিকে গ্রামের ভেতরটা একটু দেখতে বেরোলাম। পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলা নদীটার জল কাঁচের মতো স্বচ্ছ। তীরের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। নদীর ধারে হঠাৎ দেখলাম কয়েকটা লোক অদ্ভুত ভঙ্গিতে বিড়বিড় করতে করতে ঘুরে বেড়াচ্ছে, যেন কিছু খুঁজছে। ওদের চলন যেন কোনো যন্ত্রচালিত পুতুলের মতো। আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,
শুনছেন? বলছি, আপনারা কি কিছু খুঁজছেন? ওরা কেউ আমার দিকে তাকালো না, শুধু নিজেদের মধ্যে আর্তনাদ করে বলতে লাগলো, কোথাও কি একটু জল পাবো না? এক ফোঁটা জলও তো নেই। কোথায় জল? ও বাবা, তেষ্টায় বুক ফেটে গেল। আমি অবাক হয়ে গেলাম। এই তো সামনে নদী, এত স্বচ্ছ জল থাকতে আপনারা জল নেই বলছেন কেন? ওরা যেন আমার কথা শুনতেই পাচ্ছে না, শূন্য দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে চিৎকার করতে লাগলো। কোথায় জল? আমার আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই এই অভিশপ্ত গ্রামে কোথায় কোথায় জল? রতন আমার পাশে এসে দাঁড়ালো, বলল, ঠাকুরমশাই, চলুন ফিরি। গ্রামের লোকেদের উপর ডাইনি ভর করেছে। এদের মস্তিষ্ক সব বিকৃত হয়ে গেছে। কে কি বলছে কান দেবেন না। আমি আর রতন পাহাড়ের আরো গভীরে একটা সরু পথ ধরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ আকাশটা সীসার মতো কালো হয়ে গেল। রতন দ্রুত পায়ে পা চালালো। তাড়াতাড়ি চলুন বাবু, পাহাড়ে বৃষ্টি নামলো বলে। দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আমরা প্রাণপণে দৌড়ে সামনের একটা জরাজীর্ণ চালা ঘরের ভেতরে আশ্রয় নিলাম। বাইরে প্রবল বাতাস আর ঝোড়ো বৃষ্টির দাপট, চারিদিকটা ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যেতে লাগলো। রতন বলল, পাহাড়ের বৃষ্টি বড় অনিশ্চিত ঠাকুরমশাই, কখন থামবে বলা যায় না। ঠিক তখনই সেই চালা ঘরের পেছনের দিক থেকে কতগুলো চাপা কণ্ঠস্বর কানে এলো। মনে হলো অনেকে মিলে খুব গোপনে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় মগ্ন। আমি আর রতন পরস্পরের দিকে তাকালাম। আমি ফিসফিস করে বললাম, রতন, রতন, এই দিকে কি ডাকাতের ভয় আছে নাকি? রতন কান পেতে শুনে গম্ভীর হয়ে বলল, বুঝতে পারছি না। ডাকাতের হাতে মরার চেয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে যাওয়া ঢের ভালো। আমি এক প্রকার জোর করেই ওই দিকে গেলাম, সাথে রতনকেও নিলাম। আমরা সন্তর্পণে পা ফেলে এগিয়ে গেলাম। বৃষ্টির ঝাপটা তখন আরো জোরালো হয়েছে। ঝোড়ো হাওয়ায় চালাঘরের জীর্ণ চালটা আর্তনাদ করছে। আমি আর রতন সেই অমানুষিক শব্দগুলো অনুসরণ করে সন্তর্পণে এগোতে লাগলাম। ঝোপঝাড়ের ধারালো ডালপালা যেন আমার জামা টেনে ধরছে, যেন অরণ্যই চাইছে না আমি আরো এগোই। কিন্তু কৌতূহল মানুষের সবচেয়ে বড় শত্রু। আমরা নদীর কিনারে এসে পৌঁছালাম। বৃষ্টির ঝাপটায় ঝাপসা চোখে যা দেখলাম, তাতে আমার সারা শরীরের সমস্ত রক্ত হিম হয়ে এলো। ঝোপের আড়াল থেকে দেখলাম 4-5 জন লোক গোল হয়ে বসে আছে। তাদের মাঝখানে রাখা একটা পিতলের ঘটি, তাতে সামান্য কিছু জল, আর সেই এক ঘটি জল নিয়েই চলছে পৈশাচিক কাড়াকাড়ি। না না, এই জল আমি খাবো, আমি খাবো, তোরা কেউ হাত দিবি না। একজন চিৎকার করে উঠল, অন্যজন দাঁত কিড়মিড় করে বলল, এই জল আমার প্রাপ্য, এই জল আমার প্রাপ্য। তৃতীয় জন একটা বীভৎস হাসিতে ফেটে পড়ল। ভালোই ভালোই বলছি, ওটা আমায় দিয়ে দে, নইলে 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 তোদের আর কাউকেই আমি জ্যান্ত রাখবো না। ঝগড়ার রেশ কাটতে না কাটতেই তাদের পেছন থেকে কুয়াশা চিরে উদয় হলো আর একটা অদ্ভুত মূর্তি। এই প্রবল বৃষ্টিতেও তাকে দেখে মনে হচ্ছে যেন মরুভূমি থেকে উঠে এসেছে। একদম শুকনো রুক্ষ চুল, ঠোঁট দুটো চৈত্র মাসের মাঠের মতো ফেটে চৌচির, গর্তে ঢুকে যাওয়া দুটো চোখে একটা অলৌকিক তৃষ্ণা। তার কঙ্কালসার হাত দুটোর হাড় গোনা যাচ্ছে, আর সেই হাতে একটা মরচে ধরা ধারালো তলোয়ার সদৃশ বড় ছুরি। লোকটা উন্মত্তের মতো হাসতে হাসতে বলল, তোরা জল পাবি না, কেউ জল পাবি না। আমার পরিবার খিদের জ্বালায় নয়, এক ফোঁটা জলের অভাবে ধুকে ধুকে মারা গেছে। আমি কাউকে এক ফোঁটা জল দিব না, এক ফোঁটা জীবন দেব না, দেব না। হঠাৎ সে আর্তনাদ করে নিজের বুকে হাত রাখল, যেন কোনো পুরনো ক্ষত তাকে ছিঁড়ে ফেলছে। পরক্ষণেই সে হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ল বাকিদের ওপর।
কেউ কিছু বুঝে ওঠার আগেই একজনের পিঠে বসিয়ে দিল সেই ধারালো ছুরিটা। একটা গগনবিদারী আর্তনাদে কেঁপে উঠল জঙ্গল। বাকিরা তাকে ধরার জন্য উঠে দাঁড়াতেই লোকটা যেন অমানসিক শক্তিতে একের পর এক সবাইকে কোপাতে লাগল। বৃষ্টির স্বচ্ছ জল মুহূর্তে গাঢ় লাল রঙে মিশে মাটির ওপর দিয়ে বইতে শুরু করল। আমি আর স্থির থাকতে পারলাম না। পা বাড়াতে যেতেই রতন আমার হাতটা লোহার সাঁড়াশির মতো চেপে ধরল। যাবেন না ঠাকুরমশাই, দোহাই আপনার, নিজেকে বিপদে ফেলবেন না। ওরা এখন মানুষ নয়, জানোয়ার, আমাদের দেখলেই ছিঁড়ে ফেলবে। রতনের সেই অস্বাভাবিক কাঁপা কাঁপা শক্ত মুঠো আমাকে আটকে দিল। চোখের সামনে দেখলাম সেই একজন লোক বাকি তিনজনকে কুপিয়ে শেষ করে দিল। বনের নিস্তব্ধতা চিরে কেবল তাদের শেষ গোঙানিটুকু শোনা গেল। বৃষ্টির জলে রক্ত ধুয়ে যাচ্ছে, আর চারপাশটা বড্ড বেশি শান্ত হয়ে এলো। আমার গলা তখন শুকিয়ে কাঠ। আমি রতনকে জিজ্ঞাসা করলাম, রতন, এই গ্রামে এত বড় নদী, চারিদিকে বৃষ্টি, তবুও জলের জন্য মানুষ কেন এমন উন্মাদ হয়ে উঠছে? রতন কোনো উত্তর দিল না। ঠিক সেই মুহূর্তেই সারা আকাশ চিরে একটা প্রবল বিদ্যুৎ চমকাল। সেই প্রলয়ঙ্করী আলোয় চারিদিক সাদা হয়ে গেল। বাজের সেই কান ফাটানো শব্দে আমি কানে হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। রতনও আমার পাশে কুঁকড়ে বসে রইল। বাজের শব্দ মিলিয়ে যেতেই আমি চোখ মেললাম, কিন্তু যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। যেখানে কিছুক্ষণ আগে রক্তাক্ত দেহগুলো পড়েছিল সেখানে আর কোনো মানুষ নেই। পড়ে আছে কয়েকটা ধবধবে সাদা কঙ্কাল। বৃষ্টির জল যখন সেই কঙ্কালের বুকের খাঁচা আর করটির ভেতর দিয়ে গড়িয়ে যাচ্ছিল, তখন এক বিশ্রী হিস হিস শব্দ হতে লাগলো, যেন তৃষ্ণার্ত আত্মারা শুকনো হাড় দিয়ে জল শুষে নিচ্ছে। ঠাকুরমশাই, পালান পালান, আর এক মুহূর্ত এখানে নয়। রতন আমার কানের কাছে ফিস ফিস করে বলল। তার গলার স্বরটা যেন বদলে গেছে। সে আমার হাত ধরে প্রায় হিড় হিড় করে টানতে টানতে নিজের বাড়ির দিকে দৌড়াতে শুরু করল। আমার কোনো কিছু বলার বা শোনার প্রয়োজন মনে করল না। বাড়িতে ফিরে আমরা যখন আহারে বসলাম, তখন বাইরে শ্রাবণের ধারায় বৃষ্টি নামছে। আমি অন্যমনস্ক হয়ে ভাতের থালায় হাত দিলাম। রতনের দিকে তাকিয়ে বললাম, রতন, তোমাদের এখানে আজ যা দেখলাম তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। সব যেন কেমন জট পাকিয়ে যাচ্ছে। গ্রামের লোকেদের ব্যবহার, ওই কঙ্কাল, আমার তো মনে হচ্ছে এরা কেউ জীবিত মানুষই নয়। আবার পরিবেশন করতে করতে ঘুমটার আড়াল থেকে সুবলা ধীর গলায় বলল, সবকিছু কি আর বোঝা সম্ভব ঠাকুরমশাই? মানুষের রূপ ধরে কত অশরীরী যে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, তা কি সাধারণ চোখে ধরা পড়ে? চোখ বন্ধ রাখলেই শান্তি। সুবলার কথার মধ্যে একটা গভীর রহস্য ছিল। রাতে বিছানায় শুয়েও আমার ঘুম এলো না। ছটফট করতে করতে আমি আবার বাইরে বেরিয়ে এলাম। কুয়াশাচ্ছন্ন সেই পাহাড়ি রাস্তায় পায়চারি করছি। হঠাৎ নাকে একটা অপূর্ব মিষ্ট গন্ধ ভেসে এলো, চন্দন আর বুনো ফুলের এক মধুর সুবাস। পেছন ফিরে তাকাতেই দেখলাম আগের সেই লাল পোশাক পরা মেয়েটি। আজ সে আরো বেশি সুসজ্জিতা। চাঁদের ম্লান আলোয় তার গায়ের সুগন্ধি বাতাসে ফুরফুর করে ভাসছে। সে এক মৃদু সুরে গুনগুন করে গান গাইতে গাইতে আমার দিকে এগিয়ে আসছিল। আমার কাছে এসে সে থেমে গেল। ঠোঁটে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, সেদিনের জন্য অনেক ধন্যবাদ আপনারে। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে ভয়ের কোনো চিহ্ন নেই। আমি বললাম, কিন্তু সেদিন তুমি ওভাবে উধাও হয়ে গেলে কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মেয়েটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে পাহাড়ের গায়ে যেন হাজার হাজার নুড়ি পাথর গড়িয়ে পড়ল। সে বলল, কোথায় আবার যাব? আমি আমার নিজের গন্তব্যে ফিরে গিয়েছিলাম। দূরে কোথাও একটা কুকুর অস্বাভাবিক লম্বা সুরে ডেকে উঠল। পাহাড়ের ঢাল বেয়ে শান্ত ঠান্ডা বাতাস নেমে আসছিল। আকাশের অসংখ্য নক্ষত্রের নিচে দাঁড়িয়ে মেয়েটি যেন একটা অদ্ভুত মায়া জাল তৈরি করেছে। আমি মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলাম, গন্তব্য?
সেটা কোথায়? মেয়েটি তার হাসি চেপে ধরে গম্ভীর গলায় বলল, অরণ্যের গভীরে, অনেক গভীরে, যেখানে দিনের আলোও পৌঁছায় না, যেখানে সচরাচর কোনো মানুষের পায়ের ছাপ পড়ে না। সে ক্ষণিকের জন্য থামল, তারপর আমার খুব কাছে এসে ফিস ফিস করে বলল, আর যে একবার ওখানে যায় সে আর ফিরে আসে না। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি শুকনো গলায় জিজ্ঞেস করলাম, ফিরে আসে না? তবে তবে তুমি ফিরলে কি করে? মেয়েটি আবার হাসল। আরে ঠাকুর মশাই, আমি তো মজা করছিলাম। আমি থাকি ওই পাহাড়ের ওপরে, যেখানে প্রকৃতি ছাড়া আর কেউ নেই। লোকালয় আমার ভালো লাগে না। মানুষ প্রকৃতির চেয়েও বেশি নিষ্ঠুর হতে পারে। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন। কি জানবেন? আমি তার সাথে সাথে পাহাড়ি সরু পথ ধরে হাঁটতে শুরু করলাম। সামনেই একটা ঝর্ণা, যার জল চাঁদের আলোয় রূপোর পাতার মতো ঝিলিক দিচ্ছে। সেই জল তীব্র বেগে নেমে যাচ্ছে নিচে একটা অগাধ খাদের দিকে। আমি বললাম, আমি ভাবছিলাম এই গ্রামে এত জল, অথচ মানুষ জলের জন্য কেন একে অপরকে খুন করছে? মেয়েটি হঠাৎ থমকে দাঁড়ালো। তার দুই চোখ জোনাকির মতো জ্বলজ্বল করতে শুরু করলো। আমি যেন তার সেই দৃষ্টিতে সম্মোহিত হয়ে পড়লাম। সে ঝর্ণার খাদের দিকে আঙুল দেখিয়ে শীতল গলায় বলল, ওদের সবার জল ওই অতলে হারিয়ে গিয়েছে ঠাকুর মশাই। হারিয়ে গিয়েছে? হারিয়ে গিয়েছে মানে? ঝর্ণার জল তো গ্রামেই যায়। আমরা ঝর্ণার ওপর তৈরি সেই নড়বড়ে বাঁশের সাঁকোটির ওপর এসে পৌঁছালাম। নিচে তাকালে বুক কেঁপে ওঠে। অন্ধকার এক গহীন গুহা, যেন পাতাল অবধি বিস্তৃত। মেয়েটি বিকটভাবে হেসে উঠল, তবে সেই হাসি আর আগের মতো মিষ্টি নয়, বরং তা হাড় কাঁপানো পৈশাচী। সে উন্মত্তের মতো দুই হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ যায়, কিন্তু সে জল অভিশপ্ত। আজ থেকে 100 বছর আগে এই বাঁশের সাঁকো থেকেই পড়ে গিয়েছিল এক কিশোরী কন্যা। তার তৃষ্ণার্ত প্রাণ যখন খাদের পাথরে আছড়ে পড়েছিল, তখন সেই জলকে অভিশাপ দিয়ে গিয়েছিল। সেই থেকেই জল আর জল নেই। এ হলো এক মায়া। সে খাদের অন্ধকারের দিকে তাকিয়ে বলতে লাগলো, সঞ্জীবনী নিয়ে এলেও এই অভিশাপ থেকে মুক্তি নেই। এই পাহাড়, এই ঝর্ণা, এই জঙ্গল, সবাই সেই কালো ছায়ার তাণ্ডবে বন্দী। এই গ্রামবাসী একে একে শেষ হবে। তাদের তিলে তিলে জ্বলতে হবে তৃষ্ণায়। নদীর জল সামনে থাকলেও তারা তা চোখে দেখতে পাবে না। তৃষ্ণায় বুক ফেটে যাবে, কিন্তু এক ফোঁটা জলও তাদের জিভে যাবে না। এই যন্ত্রণাই তাদের নিয়তি। হাসতে হাসতেই মেয়েটি উন্মাদিনীর মতো দৌড়তে শুরু করল, ঝর্ণা পার করে বনের দিকে, যেখানে গাছগুলো একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে অন্ধকার গুহা তৈরি করেছে। আমি হতভম্ব হয়ে তার পিছু নিলাম। দাঁড়াও দাঁড়াও, শোনো, কোথায় যাচ্ছ? আরে আমার আরো কিছু কথা আছে। কিন্তু মেয়েটির গতি যেন বিদ্যুতের মতো। সে মুহূর্তের মধ্যে আমার নাগালের বাইরে চলে যেতে লাগলো। আমিও পাগলের মতো ঝোপ ঝাড় ডিঙিয়ে বনের গভীরে ঢুকে পড়লাম। চারিদিক নিস্তব্ধ, শুধু কোনো এক নাম না জানা পাখি ডাকছে। সেই ডাক যেন জমির আহ্বান। হঠাৎ আমার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ লাগলো। আমি নিমেষে থমকে গেলাম। সামনে তাকিয়ে দেখি সেই মেয়েটি নেই। সে যেন ওই ঘন বনের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। আমি ভয়ার্ত মনে ঘুরে দাঁড়ালাম। দেখলাম আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার মুখ অন্ধকারের চাদরে ঢাকা। সেই ছায়াটি ফিস ফিস করে বলে উঠল, ঠাকুরমশাই, ওই দিকে যেতে নেই। ওই সীমানা পার হলে আর ফেরা যায় না।
ওটা হলো মৃত্যুর প্রবেশদ্বার। ওখানে মানুষের কোনো অধিকার নেই। বলেই সেই ছায়াটি আমার হাত ধরল। আমার সমস্ত চেতনা যেন বিলুপ্ত হতে লাগলো। কিন্তু এ কি? অন্ধকারের ঘন চাদর ফুঁড়ে বেরিয়ে এলো রতন। লণ্ঠনের ম্লান আলোয় তার মুখটা অদ্ভুত দেখাচ্ছিল। ও রতন, রতন তুমি এখানে? তুমি এখানে? আমি একটু হাঁপাতে হাঁপাতে আর কাঁচতে কাঁচতে জিজ্ঞেস করলাম। রতন লণ্ঠনটা উঁচিয়ে ধরে বলল, আপনাকে খুঁজে পাচ্ছিলাম না ঠাকুরমশাই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শেষে এদিকে এলাম। বিশ্বাস করুন, আমি কতবার পেছন থেকে ডাকলাম, আপনি কোন ঘোরের মধ্যে ছিলেন বলুন তো। নিজের মনে বিড়বিড় করতে করতে বনের আরও গভীরে ঢুকে যাচ্ছিলেন। শেষে যখন দেখলেন না তখন পিছু নিলাম। কিন্তু এদিকে আসা যে বড্ড বারণ ঠাকুরমশাই। আমি একটু অবাক হয়ে প্রশ্ন করলাম, কেন বারণ কেন? রতন গম্ভীর মুখে চারপাশের নিস্তব্ধ অরণ্যের দিকে একবার তাকিয়ে নিল। তারপর ফিস ফিস করে বলল, না, এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না। আগে ঘরে ফিরুন, তারপর সব বলছি। ফিরতি পথে আমার বারবার মনে হতে লাগলো আমাদের 4 জোড়া পায়ের শব্দ ছাড়া আরও কারোর পায়ের শব্দ শুকনো পাতার ওপর মড়মড় করে বেজে উঠছে। কেউ যেন ছায়ার মতো আমাদের অনুসরণ করছে। কিন্তু যতবারই ঘাড় ঘুরিয়ে দেখলাম, ঘন অন্ধকার আর কুয়াশা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাড়িতে ঢুকে রতন কপাট খিল দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, জঙ্গলের এই প্রান্তটা অশুভ শক্তির আস্তানা বাবু। আমি নিজে চোখে কোনোদিন দেখিনি সত্যি, কিন্তু মানুষের মুখে অনেক কথা শুনেছি। আলিয়ার মতো কেউ নাকি একজন রূপ ধরে ঘুরে বেড়ায়, যে মোহিনী মায়ার টানে মানুষকে গভীর অরণ্যের মধ্যে এমন একটা জায়গায় নিয়ে চলে যায় যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। পরদিন সকালে জানলার বাইরে ধূসর আকাশ দেখে আমার মনে হলো, যেদিকে লোকে এত ভয় পায় আমি সেই দিকেই একবার অনুসন্ধান করে দেখব। মানুষের ভয়ই তো রহস্যের জন্ম দেয়। মনে পড়ে গেল, তোমাদের একবার বাঁকুড়ার সেই নিঝুম অরণ্যের গল্প শুনিয়েছিলাম। বনের ভেতরে ঢুকে আমি দেখেছিলাম কতগুলো মানুষের সমাধি, যাদের কেউ একজন তাড়াহুড়ো করে মাটি চাপা দিয়ে রেখেছিল। প্রফেসর শিবনাথ তার চুরুটে একটা লম্বা টান দিয়ে মৃদু হাসলেন। ঠিকই ধরেছ, তোমাদের স্মৃতিশক্তি তো দেখছি প্রখর। ঠিক সেই সময় বৃদ্ধ জলখাবার নিয়ে ঘরে ঢুকলো। শিবনাথ বাবা, লণ্ঠনের তেলটা একদম ফুরিয়ে এসেছে, আমি একটু ভরে দিই। বৃদ্ধ লণ্ঠনের তেল ভরে দিয়ে খুব আস্তে আস্তে তার ঘরে চলে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম, পরদিন সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি হতে লাগলো। পাহাড়ের বৃষ্টির তো যেন শেষই নেই। আমি রতনের বাড়ির বারান্দায় বসে দেখছিলাম, পথে কতগুলো লোক ছোট ছোট মাটির পাত্র আর বাটি হাতে উন্মত্তের মতো কোথায় যেন ছুটে যাচ্ছে। বৃষ্টি একটু কমতেই আমি কৌতূহল সামলাতে না পেরে বেরিয়ে এলাম। গিয়ে দেখি চারিদিকে হাহাকার। প্রত্যেকটা মানুষ তারস্বরে চিৎকার করছে, জল 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 জল, এক ফুটা জল দাও, এক ফুটা জল। কেউ কাঁদছে, কেউ রাগে মাটিতে লুটিয়ে পড়ছে, কারো কারো ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। অথচ কি আশ্চর্য দেখো, আকাশ থেকে অঝরে জল পড়ছে, চারপাশের নালা নর্দমা জলে কানায় কানায় পূর্ণ, তবু তারা বলছে জল নাকি নেই। আমি একজনের হাত ধরে বললাম, এই যে এই যে এই যে চারিদিকে এত জল, নদী পুকুর সব ভরে উঠেছে, তবে আপনারা এমন পাগলামি করছেন কেন? কিন্তু আমার কথা কেউ কানেই তুলল না। তারা যেন একটা অদৃশ্য তৃষ্ণার আগুনে পুড়ছে। বিকেলে আকাশ আরো কালো হয়ে এলো। ব্যাঙের ডাক আর ঝিঁঝি পোকার একঘেয়ে আওয়াজে পরিবেশটা ভারী হয়ে উঠল। আমি আবার সেই ঝর্ণার সাঁকোর দিকে পা বাড়ালাম। দেখলাম নদী গর্জন করে বইছে। আমি পাথর বেয়ে নদীর কিনারায় নামলাম। হাতে করে জল নিয়ে মুখে দিতেই মনে হলো বরফের মতো শীতল এবং তৃপ্তিদায়ক। অথচ লোক বলছে এই জল নাকি অভিশপ্ত।
আমি ধীরে ধীরে আগের রাতের সেই গভীর অরণ্যের পথটা ধরলাম। যদিও মনের ভেতরে একটা ভয় কাজ করছিল যে এই অন্ধকার গাঢ় হওয়ার আগে যদি আমি ফিরতে না পারি তাহলে কিন্তু এই গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলব। বনের গভীরে ঢোকার সাথে সাথে চারপাশটা কেমন বদলে যেতে লাগলো। কেমন একটা চাপা রিন রিন আওয়াজ চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমার কাঁধের ওপর দিয়ে কেউ যেন উঁকি দিচ্ছে। আবার কখনো মনে হচ্ছে শুকনো পাতার ওপর দিয়ে কেউ দৌড়ে পালিয়ে যাচ্ছে। হঠাৎ অনেক দূর থেকে একটা গুনগুন গানের সুর আর ঘুঙুরের আওয়াজ ভেসে এলো। কিন্তু এই বিজন অরণ্যে কে নাচছে? আমি ঝোপঝাড় সরিয়ে সামনে এগোতেই দেখলাম গতকালের সেই কিশোরীটি এক নির্জন চত্বরে অপূর্ব ভঙ্গিতে নাচছে। তার পরনে নাচের জাঁকজমকপূর্ণ পোশাক। আমার পায়ের শব্দ পেতেই সে ঝট করে থেমে গেল। সে ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল, কে 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 ওখানে? আমি উত্তর দিতে যাওয়ার আগেই বনের অন্য পাশ থেকে এক স্থূলকায় ব্যক্তি বেরিয়ে এলো। তার পরনে দামি সিল্কের ফতুয়া আর ধুতি, আঙুলে হিরে পান্নার আংটি আর গলায় মোটা সোনার চেন। লোকটার চোখে একটা পৈশাচিক লালসা। মেয়েটি দুপা পিছিয়ে গিয়ে আর্তনাদ করল, জমিদার মশাই, আপনি এখানে? লোকটি কুৎসিতভাবে হেসে বলল, কত দূর পালাবি? এই অরণ্য, এই ঝর্ণা সবই আমার। তুই যেখানেই যাস না কেন, আমার নজর থেকে রেহাই পাবি না। এসো এসো আমার আশ্রয়, এসো এসো। বলেই সে মেয়েটির হাতটা খপ করে ধরে ফেলল। আমি আর নিজেকে সংবরণ করতে পারলাম না। ছুটে গিয়ে লোকটাকে একটা প্রবল ধাক্কা দিলাম। সে অপ্রস্তুত অবস্থায় পাথরের ওপরে ছিটকে পড়ল এবং তড়িঘড়ি উঠে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। মেয়েটি মাটিতে বসে কাঁপছিল। আমাকে দেখে সে আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ল। আপনি আপনি এখানে কেন? বলেই সে কোনো কথা না বাড়িয়ে লোকটা যেই দিকে গিয়েছিল তার ঠিক বিপরীত দিকে দৌড়াতে শুরু করলো। আমি তাকে বারবার ডাকতে লাগলাম, শোনো শোনো, ভয় নেই, আরে আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমার সমস্যাটা কি আমাকে বলো। কিন্তু মেয়েটির গতি ছিল বাতাসের থেকেও তীব্র। মুহূর্তের মধ্যে সে বড় বড় গাছের আড়ালে বিলীন হয়ে গেল। আমি তাকে আর খুঁজে পেলাম না। অন্ধকার তখন জাঁকিয়ে বসেছে। বনের নিস্তব্ধতা এখন আরো ভয়ঙ্কর। আমি বুঝতে পারলাম এখনই না ফিরলে আমি নিশ্চিত বিপদে পড়ব। ঝর্ণার সাঁকোতে যখন পৌঁছালাম দেখলাম সাঁকোর উপরে সাদা রঙের একটা কাপড় পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম কিছুক্ষণ আগেও তো এটা এখানে ছিল না। আমি কৌতূহলী হয়ে কাপড়টার এক পাশ ধরে টান দিলাম, কিন্তু যা দেখলাম তার জন্য কোনো সুস্থ মানুষ প্রস্তুত থাকতে পারে না। কাপড়ের তলায় একটা মৃতদেহ পড়েছিল। শরীরটা ক্ষতবিক্ষত, মাংসপিণ্ডগুলো বিভৎসভাবে ঝুলে আছে। গায়ের পোশাকের রং চেনা যাচ্ছিল না, সব ধুলো আর রক্তে মাখামাখি। সব থেকে অদ্ভুত বিষয় হলো শরীরটা দেখে মনে হচ্ছিল যেন বহু মাস ধরে জলের তলায় পচেছে, অথচ আজই সে নাচে মত্ত ছিল। আমার হাত কাঁপছিল। আমি সমস্ত সাহস সঞ্চয় করে মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দিলাম, আর সেই মুখটা দেখা মাত্রই আমার গলা দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। তোমরা জানো সেই মুখটা কার ছিল? আমি যখন কাপড়ের তলা থেকে সেই মুখটা উন্মোচন করলাম, আমার সারা শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। মুখটা সেই মেয়েটার, যাকে আমি মাত্র কিছুক্ষণ আগেই বনের গভীরে নাচতে দেখেছিলাম, যাকে জমিদার হাত ধরে টেনেছিল, সেই একই মুখ। আমি অস্ফুট স্বরে বললাম, তুমি এখানে? এই তো কিছুক্ষণ আগে তুমি বনের পথ ধরে ছুটে পালাচ্ছিলে। ঠিক
ঠিক সেই মুহূর্তেই পায়ের তলার সেই বাঁশের সাঁকোটা প্রবলভাবে দুলে উঠল। আমি টাল সামলাতে গিয়ে সাঁকোর বাঁশটা জাপটে ধরলাম। দেখলাম সাঁকোর অন্য প্রান্তে মশাল হাতে দাঁড়িয়ে আছে রতন, আর তার এক অচেনা সঙ্গী। রতন পাগলের মতো চিৎকার করে উঠল, ওদিকে তাকাবেন না, ওদিকে তাকাবেন না, ওদিকে তাকাবেন না। শিগগিরই চলে আসুন, শিগগিরই চলে আসুন এবারে। এক মুহূর্ত এখানে থাকা মানে নিজের মরণকে ডেকে আনা। ওই চাদরের চলায় যা দেখছেন তা মানুষের দেহ নয়, মানুষের দেহ নয়। আকাশের ম্লান চাঁদটা তখন ঘন কালো মেঘের আড়ালে তলিয়ে গেল। চারপাশটা যেন অন্ধকারের অতল গহ্বরে ডুবে যেতে লাগলো। আমি রতনদের দিকে পা বাড়াতে যাব, এমন সময় অনুভব করলাম আমার পা দুটো কেউ যেন লোহার সাঁড়াশির মতো চেপে ধরেছে। কে কে আমার পা টেনে ধরল? নিচের দিকে তাকাতেই আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। দেখলাম সেই সাদা চাদরের তলা থেকে দুটো কদাকার মাংসহীন হাড়ের হাত বেরিয়ে এসে আমার পা দুটোকে আঁকড়ে ধরেছে। নখের আঁচড় আমার চামড়া পুড়ে ঢুকে যাচ্ছে। সেই বিভৎস দৃশ্য ভাবলে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমি আর সময় নষ্ট করলাম না, চোখ বন্ধ করে সিদ্ধ মন্ত্র জপ করতে শুরু করলাম। মনের সমস্ত শক্তি এক করে উচ্চ স্বরে তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করতেই অনুভব করলাম সেই পৈশাচিক বাঁধন শিথিল হয়ে আসছে। মুহূর্তের মধ্যেই সব শান্ত। চোখ মেলে দেখি সামনে কিছুই নেই, না সেই চাদর, না সেই মৃতদেহ। রতন কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনাকে বাড়িতে না পেয়ে যখন খুঁজছিলাম তখন এই বন্ধুই বলল আপনাকে ওই সাঁকোর দিকে আসতে দেখেছে, তাই লণ্ঠন আর মশাল নিয়ে ছুটে এলাম। আমি আপনাকে কতবার বারণ করেছিলাম ওই অভিশপ্ত সাঁকো পেরোবেন না। বাকি রাতটা আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। মৃতদেহটা কি সত্যি সেই মেয়েটারই ছিল? না 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 না, তা হতে পারে না। আমি তো নিজের চোখে তাকে বনের দিকে ছুটে যেতে দেখেছি। তবে কি সেটাই অপদেবতাদের কোনো মায়া? শরীরটা যেভাবে পচে গলে গিয়েছিল তাতে মনে হয় ওটা বহু পুরনো কোনো প্রেতাত্মার অবয়ব। রাত যখন শেষ হয়ে আসছে, বাইরে অন্ধকারের বুক চিরে একটা শব্দ এলো। সেই আবছা আলোয় দরজায় কেউ করাঘাত করছে, আর সেই সাথে একটা ফ্যাকাশে মরণাপন্ন কণ্ঠস্বর ডাকছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দৌড় খুলুন, দৌড় খুলুন, ঠাকুরমশাই, দৌড় খুলুন। আমি ধড়মড় করে উঠে বসলাম। কপাট খুলতেই দেখলাম রতন দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে চরম আতঙ্ক। সে আমার ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, কাল রাতে আপনি যেখানে আটকে ছিলেন সেখানে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রতন? আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বললাম, কিন্তু কিন্তু রতন, আমি তো ওখানে একটা মেয়ের লাশ দেখেছিলাম। তোমরা কি কিছুই দেখোনি? রতন মাথা নাড়ল। না তো ঠাকুরমশাই, আমরা কেবল দেখলাম আপনি একা দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছেন আর শূন্যে হাত নাড়ছেন। আমি থমকে গেলাম। তবে কি সবই আমার চোখের ভুল? কিন্তু এত নিখুঁত দৃশ্য কি মায়া হতে পারে? রতন বলল, আমি আগেই বলেছিলাম ওই সাঁকো পেরোলে এক মায়া জগৎ শুরু হয়, সেখানে মৃত আর জীবিতের সীমানা মুছে যায়। সকালে আমরা সেই সাঁকোর দিকে গেলাম। মনের ভেতরে অদ্ভুত একটা দ্বন্দ্ব কাজ করছিল। কাল রাতে যা দেখলাম, আজ জমিদারের মৃত্যু ঠিক সেইখানেই। এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি সুপরিকল্পিত কোনো অভিশাপ? ঘটনাস্থলে গিয়ে দেখলাম শ্মশানের নিস্তব্ধতা। গ্রামের লোক যে যার মতো জল খুঁজে বেড়াচ্ছে। কেবল সেই মৃতদেহের সামনে একজন স্ত্রীলোককে বসে থাকতে দেখলাম। তার মাথায় দীর্ঘ ঘোমটা, পরনে সাদা থান। সে বুক ফাটা আর্তনাদ করছে না, বরং একটা অদ্ভুত সুরে গুঁইয়ে গুঁইয়ে কাঁদছে। আর কবে মুক্তি হবে? আরে কবে? তার সেই কান্নার সুর বড়ই অমানুষিক। এক অদ্ভুত নাকি সুরে সে বিলাপ করছে। আমি জমিদারের দেহের কাছে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, কালকের সেই রত্নখচিত জমিদারি বটে।
তবে আজ তার শরীরটা রুগ্ন, জীর্ণ, শুকনো ঠোঁট দুটো এক ফোঁটা জলের জন্য হাঁ হয়ে আছে। চোখ দুটো যেন পাথরের মতো জমে গেছে, কিন্তু মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে। তার গলার নলি অবধি দেখা যাচ্ছে একটা গভীর ক্ষতের চিহ্ন থেকে। কিন্তু আশ্চর্য, সেখানে এক ফোঁটাও রক্ত নেই, কেবল থলথলে বিবর্ণ মাংস। আমি চোখ সরিয়ে নিলাম। ঠিক তখনই সাঁকো দিয়ে 4 জন লোক মূর্তির মতো হেঁটে এলো। তারা নিঃশব্দে জমিদারের দেহটা তুলে নিল। কাপড়ের ভেতরে দেহটা যেন একবার নড়ে উঠল। তারা কাঁধে করে দেহটা নিয়ে সাঁকোর ওপর দিয়ে চলে যেতে লাগলো। আর সেই রহস্যময়ী নারী একইভাবে নাকি সুরে কাঁদতে কাঁদতে তাদের পিছু নিল। আর কবে মুক্তি হবে? আর কবে মুক্তি হবে? হঠাৎ আমার নজর মাটির উপরে একটা জিনিসের ওপর পড়ল। আমি চট করে ঝুঁকে পড়ে জিনিসটা তুলে নিলাম। একটা রূপোর নূপুর। রতন তখন অন্যদিকে তাকিয়েছিল। আমি সেই সুযোগে নূপুরটা নিজের ঝোলায় ঢুকিয়ে রাখলাম। মনে মনে ভাবলাম, এই নূপুর নিঘাত সেই মেয়েটারই হবে। আর যদি তাই হয়, তবে ওকে আমার কাছে আসতেই হবে। এই অলংকারই হবে আমাদের সাক্ষাতের যোগসূত্র। রতনকে বললাম, তোমাদের গ্রামের এই অবস্থা আর চলতে দেওয়া যায় না, এর একটা বিহিত প্রয়োজন। রতন খুঁটিতে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, কার জন্য কে কি করবে ঠাকুরমশাই? আপনি তান্ত্রিক মানুষ, আপনি কি একটা যজ্ঞ করতে পারেন না? এই গ্রামের উপর যে কালো ছায়া পড়েছে তা রোধ করার কোনো পথ কি আপনার জানা নেই? রতনের কথাটা আমাকে ভাবিয়ে তুলল। আমি মৃদু হেসে বললাম, ঠিকই বলেছ রতন, এবার আমাকে কোনো কঠোর পদক্ষেপ নিতেই হবে। এই মায়ার শেষ দেখে তবে আমি ছাড়ব। রাত হতেই আবার বৃষ্টি শুরু হলো। নীলাপুর গ্রাম যেন বৃষ্টির চাদরে নিজেকে লুকিয়ে ফেলেছে। আমি ঘরের মেঝেতে বসে এক প্রাচীন তান্ত্রিক পুঁথি পড়ছিলাম। হঠাৎ দরজায় শব্দ হলো। ঝোড়ো বাতাসের এক ধাক্কায় কপাট দুটো আপনি খুলে গেল। বাইরে রাখা লণ্ঠনটা তখন দপদপ করছে। সেই কম্পিত আলোয় দেখলাম দরজার সামনে একটা দীর্ঘ ছায়া মেঝেতে এসে পড়েছে। কেউ একজন বাইরে লণ্ঠনের সামনে দাঁড়িয়ে আছে। আমি পুঁথি থেকে চোখ তুলে তাকালাম। কে কে ওখানে? ঘরের ভেতরের আলো বাতাসের দাপটে নিভু নিভু। দরজায় এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার লম্বা চুল খোলা, বাতাসের তোড়ে সেই চুল আর শাড়ির আঁচল পাখির ডানার মতো উড়ছে। সে দরজার 2 কপাটের ওপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, তুমি কে? আর এই মাঝরাতে দরজায় কেন দাঁড়িয়ে আছো? বাইরে থেকে একটা ফিনফিনে শীতল কণ্ঠস্বর ভেসে এলো, আমার জিনিস ফেরত নিতে এসেছি ঠাকুরমশাই। দিন, আমার জিনিস আমাকে দিয়ে দিন। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। তোমার জিনিস? আমি তোমার কি নিয়েছি? সে ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকে এলো। তার প্রতিটা পদক্ষেপে যেন মেঝের তলা থেকে একটা হাহাকার ধ্বনি উঠছে। বাতাসের দাপটে দড়াম করে দরজা দুটো বন্ধ হয়ে গেল। দূরে একটা বিকট শব্দে বাজ পড়ল। সে পৈশাচিক হাসি হেসে উঠল। আমায় চিনতে পারছেন না? সারা গ্রাম আমাকে চেনে, অথচ আপনি আমায় চিনতে পারছেন না। আমার জিনিসটা দিন, আমার নূপুর ফেরত দিন। পুরো ঘরটা তার অমানসিক হাসিতে থরথর করে কাঁপতে লাগলো। সে কুয়াশা আর অন্ধকারের আড়াল থেকে লণ্ঠনের আলোর সামনে এলো। সে তার মুখটা স্পষ্ট হতেই আমার বুকটা ধক করে উঠল। তুমি? আমার কথা শেষ হওয়ার আগেই সে আরো একবার উচ্চস্বরে হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি। এবার নিশ্চয়ই বুঝেছেন আমি কে নিতে এসেছি আর আমার তৃষ্ণা কতটা গভীর। দরজার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি
সন্ধ্যা তারা। কাল রাতে ওই জমিদার নগেন্দ্র রায়ের বিভৎস লাশের পাশে যার রূপোর নুপুরটা পড়ে থাকতে দেখেছিলাম, আজ সে সশরীরে আমার ঘরের সামনে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। আমি শান্তভাবে হেসে বললাম, তোমার হারানো সম্পদ তো আমার কাছেই আছে, কিন্তু সেটা যদি আমি তোমাকে ফিরিয়ে দিতে অস্বীকার করি, তবে তুমি কি করবে মেয়ে? আমার কথায় রাগে মেয়েটির কপালের শিরাগুলো ফুলে উঠল। সে হিস হিসিয়ে বলল, আপনি জানেন না আমার ক্ষমতার কথা। আমার অবাধ্য হলে এক লোকমায় আপনাকে এই মাটিতে নিশ্চিহ্ন করে দিতে পারি আমি। আমি উচ্চস্বরে হেসে উঠলাম। তুমি কি এই তান্ত্রিকের কাছে নিজের শক্তির আস্ফালন করতে এসেছো? তবে বড় ভুল করেছো। এখনো সময় আছে, এখান থেকে বিদায় নাও। সন্ধ্যা তারা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে বিদ্যুতের গতিতে এগিয়ে এসে তার একটা হাত আমার গলার দিকে বাড়িয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই তার সেই মায়াবী রূপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চোখের সামনে ফুটে উঠল একটা বীভৎস দৃশ্য। তার সারা শরীর ফ্যাকাশে আর পচা গলা লাশের মতো বিবর্ণ হয়ে গেল। মণিহীন দুটো চোখ টকটক করছে লাল রক্তবর্ণ। গলার কাছে একটা গভীর কাটার দাগ, সেইখান থেকে দুর্গন্ধযুক্ত রস চুইয়ে পড়ছে। পরনের সেই রঙিন পোশাক এখন শত ছিন্ন এবং ধুলো মাখা। ঘরের টিমটিমে লণ্ঠনের আলোয় সেই পৈশাচিক রূপ আরো হাজার গুণ ভয়ঙ্কর লাগছিল। সে গগনবিদারী চিৎকার করে উঠল, আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি জমের দুয়ারে পাঠিয়ে দেব। কিন্তু সে জানতো না যে আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমার হাতের মুঠোয় তখন লুকোনো ছিল সিদ্ধ মন্ত্রপুত বিভূতি, যা আমি বিশেষ করে ওর জন্যই তৈরি করে রেখেছিলাম। আমি জানতাম এই রকম সময় আসবেই, তাই আমি প্রস্তুত ছিলাম। তার হাড়ের মতো শক্ত হাত যখন আমার গলা টিপে ধরল এবং আমার দেহকে অবলীলায় শূন্যে তুলে ফেলল, তখন আমি মোক্ষম চালটা চাললাম। এই নে তোর শ্রেষ্ঠ উপহার। বলতে বলতে আমি সেই মন্ত্রপুত ছাই ও রক্তাক্ত দুই চোখে সজোরে ঘষে দিলাম। এক নারকীয় যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সন্ধ্যা তারা। পরক্ষণেই আমার গলার ওপর থেকে তার মুঠো আলগা হয়ে গেল এবং সে ধপাস করে মেঝেতে আছড়ে পড়ল। চোখের পলকে তার সেই অবয়ব কুয়াশার মতো বাতাসে মিলিয়ে গেল। আমি এতে বিন্দুমাত্র বিস্মিত হইনি, কারণ ওর সান্নিধ্যে আসার প্রথম মুহূর্তেই আমার তন্ত্রশক্তি আমায় জানিয়ে দিয়েছিল যে এ কোনো রক্তমাংসের মানবী নয়, বরং এক অতৃপ্ত অশরীরী আত্মা। ঘর থেকে বেরোতেই দেখলাম রতন হন্তদন্ত হয়ে ছুটে আসছে। ঠাকুরমশাই, আপনি তো অসাধ্য সাধন করলেন। একটা অজেয় প্রেতাত্মাকে এইভাবে ধুলোয় মিশিয়ে দিলেন। এই গ্রামের অভিশাপ মোচনের জন্য আপনার মতো একজন তেজস্বী তান্ত্রিকেরই প্রয়োজন ছিল। আজ আমরা সত্যিই উদ্ধার পেলাম। আমি বাড়ির বাইরের আঙিনায় এসে দাঁড়ালাম। দেখলাম পাশের ঘন ঝোপঝাড়গুলো এমনভাবে পিষে গিয়েছে যেন কোনো দানব ওখান দিয়ে হেঁটে গিয়েছে। রতনকে বললাম, দেখলে তো রতন, যাওয়ার সময় সে কতটা ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে। এইবার তোমাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সে যে অপমানে ফিরে গিয়েছে তাতে যে কোনো সময় এই বাড়িতে আবার মরণ কামড় দিতে পারে। আমি পুরো বাড়িটা তন্ত্রমন্ত্র দিয়ে সুরক্ষা কবচে বেঁধে ফেললাম। তবুও মনের একটা কোণে এক অজানা আশঙ্কা খচখচ করছিল। বাড়ির ক্ষতি করতে না পারলেও গ্রামের নিরীহ মানুষদের ওপর সে প্রতিশোধ নিতেই পারে। সেই চিন্তায় সারা রাত আমার চোখের পাতা এক হলো না। শেষ রাতে যখন তন্দ্রাচ্ছন্ন হয়েছি, হঠাৎ মনে হলো জানলার ওই পারে কেউ দাঁড়িয়ে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। সেই তীক্ষ্ণ দৃষ্টির ভারে ঘুমের মধ্যেই কেমন অস্বস্তি হতে লাগলো। ধড়মড় করে জেগে জানলার বাইরে তাকালাম, কিন্তু সেইখানে জমাট অন্ধকার ছাড়া কিছুই ছিল না। সকালে উঠে আমি সংকল্প করলাম, আজই এই নীলবনের অভিশপ্ত নাটকের শেষ অঙ্কটা আমাকে মঞ্চস্থ করতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই
কুয়াশার চাদরে ঢাকা নীল বনে পা রাখলেন এক দীর্ঘদেহী সাধক। তার নাম গঙ্গাধর তান্ত্রিক। তিনি আমার গুরু ভাই। গঙ্গাধর আসতেই আমাদের অভিযানের প্রস্তুতি চূড়ান্ত হল। আমি নিজের শরীরকে মন্ত্র দিয়ে বন্ধনী করে নিলাম, যাতে কোনো মায়া আমাকে বিচ্যুত করতে না পারে। গঙ্গাধর তান্ত্রিক তার নির্দিষ্ট পথে বনের অন্য প্রান্তে দিয়ে এগিয়ে গেলেন। আমি রতনের বাড়ির বারান্দার দিকে তাকালাম। সেখানে রতন আর সুবলা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি মৃদু হেসে তাদের থেকে বিদায় নিয়ে অন্ধকারের পথে পা বাড়ালাম। আকাশের অবস্থা বড্ড প্রতিকূল। মেঘের গর্জনে পাহাড় থরথর করে কাঁপছে। আমার ঝোলায় রাখা সেই রূপোর নুপুরটা হাঁটার তালে তালে মৃদু ছন্দ তুলছিল। মাঝরাতের সেই নিঝুম অরণ্যে হুতুম প্যাঁচার ডাক এক অশুভ সংকেত দিচ্ছিল। দূরের ঝোপে জোনাকিরা মিটমিট করছে, আর এক ঝাঁক শিয়ালের হুক্কা হুয়া ডাকে নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে। কিছুটা এগিয়েই সেই অভিশপ্ত ঝর্ণা। বাতাসের বেগ হঠাৎ থেমে গিয়ে একটা গুমোট গাম্ভীর্য তৈরি হয়েছে। মেঘের আড়াল থেকে ম্লান চাঁদের আলো ঝর্ণার সাদা ফেনায় পড়ে একটা মায়াবী রূপ নিয়েছে। সেই বাঁশের সাঁকোটির দিকে চোখ যেতেই আমি থমকে গেলাম। সাঁকোর ওপরে কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসের ঘর্ষণে তার পোশাক থেকে একটা বিচিত্র শব্দ হচ্ছে। কখনো মনে হচ্ছে আমার পিছু পিছু কেউ অদৃশ্য পায়ে হেঁটে আসছে, আবার কখনো মনে হচ্ছে কানের কাছে কেউ ফিস ফিস করে কোনো রহস্যময় গল্প বলছে। সাঁকোর ওপরে পা রাখতেই এক বিভৎস পৈশাচিক হাসি পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হলো। আমি জানতাম তোকে তো আসতেই হবে তান্ত্রিক। এ যে আমার মায়া জাল। আমার পথে যে আসবে তাকেও আমি অন্য সবার মতো এই ঝর্ণার অতল খাদে ছুঁড়ে ফেলে দেব। দেখলাম সেই ভয়ঙ্করী সন্ধ্যা তারাকে। আমি দেরি না করে সাঁকো থেকে লাফিয়ে নিচে পাথুরে জমির উপর দিয়ে দৌড়াতে শুরু করলাম। সন্ধ্যা তারা গর্জন করতে করতে আমার পিছু নিল। জঙ্গল, ডালপালা আর পাথরের ধাক্কা উপেক্ষা করে আমি ঝর্ণার নিচের খাদের দিকে নামতে থাকলাম, আর সেই আমার ঠিক পেছনে ছায়ার মতো ধাওয়া করছিল। আজ তোকে আমি শেষ করবই, শেষ করবই। খাদের গভীর অন্ধকারের ভেতরে আমি প্রাণপণে ছুটছিলাম। হঠাৎ একটা জায়গায় পাথরের ঠোক্কর খেয়ে আমি উপুড় হয়ে আছড়ে পড়লাম। সন্ধ্যা তারা ঠিক মাথার উপরে সে গর্জে উঠল। আর পালানোর পথ নেই। এই গভীর খাদ আর ঝর্ণার স্রোত আজ আরো একটা অপমৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। কিন্তু তার আগে আমার ওই নুপুরটা ফিরিয়ে দে, ফিরিয়ে দে। কিন্তু নুপুরটা তখন আমার কাছে নেই। আমি পড়ে যাবার সময় সেটা ছিটকে গিয়ে সামনের একটা উঁচু বেদির মতো জায়গায় আটকে গিয়েছিল। সন্ধ্যা তারা পিশাচিনীর মতো সেই নুপুরের দিকে ঝাঁপিয়ে পড়ল। যেই না সে ওই উঁচু বেদির ওপরে হাত রেখেছে, অমনি সে সেখানে যেন কোনো অদৃশ্য তন্ত্রে আটকে গেল। সে চিৎকার করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বনের আড়াল থেকে মশাল জেলে আবির্ভূত হলেন গঙ্গাধর তান্ত্রিক। তার মুখ দিয়ে তখন অনর্গল অগ্নিমন্ত্র উচ্চারিত হচ্ছে। সন্ধ্যা তারা আপ্রাণ চেষ্টা করেও সেই বেদি থেকে হাত সরাতে পারছিল না। আমি উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে বললাম, নিজেকে ছাড়ানোর চেষ্টা বৃথা সন্ধ্যা তারা, কারণ এই নুপুরের নিচেই তো তোমার প্রকৃত সমাধি। এইখানেই তো তোমাকে মেরে পুঁতে রাখা হয়েছিল। সন্ধ্যা তারা নামটা শুনেই যেন আরো বেশি উন্মত্ত হয়ে উঠল সে। গঙ্গাধর তান্ত্রিকের মশাল থেকে বিচ্ছুরিত আগুন সন্ধ্যা তারার চারপাশে এক অগ্নিবৃত্ত তৈরি করল। সেই আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে থাকা মেয়েটির রূপ এখন চরম বিভৎস। ফ্যাকাশে মৃত শরীর, গলায় সে গভীর ক্ষতচিহ্ন, শতছিন্ন পোশাক আর ঘোলাটে দুই চোখের মণি। সে এখন আর কোনো মহিলা নর্তকী নয়, সে কেবল এক অভিশপ্ত প্রেতাত্মা। নীলাপুর গ্রামের জলের তৃষ্ণা মেটানোর চাবিকাঠি এখন আমাদের হাতের মুঠোয়।
অগ্নিকুণ্ডের লেলিহান শিখা সন্ধ্যা তারার বিবর্ণ মুখে যখন আছড়ে পড়ছিল, তখন সেই দৃশ্য কোনো সাধারণ মানুষের সহ্য করার ক্ষমতা ছিল না। সন্ধ্যা তারার সেই ফ্যাকাশে চামড়া আগুনের তাপে কুঁচকে যাচ্ছিল না, বরং সেইখান থেকে কালচে এক ধরনের ধোঁয়া বেরোচ্ছিল। তার দুই চোখের কোটর থেকে তখন জল নয়, গড়িয়ে পড়ছিল গাঢ় কৃষ্ণ বর্ণের এক সান্দ্র তরল, যা আগুনের আলোয় আলকাতরার মতো চকচক করছিল। সে এক পৈশাচিক হুঙ্কার দিয়ে উঠল। সেই শব্দে পাহাড়ের খাঁজ থেকে পাথর আলগা হয়ে নিচে পড়তে লাগল। আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, সন্ধ্যা তারা, আর কতকাল এই অতৃপ্তির অনলে পুড়বে? একটা গোটা জনপদ তো তাদের কৃতকর্মের ফল হাড়হিম করা যন্ত্রণার মধ্যে দিয়ে চুকিয়ে দিল। এইবার তো শান্ত হও। সন্ধ্যা তারা তার কুয়াশা ভেজা পচা গলা হাত দুটো আকাশের দিকে তুলে বিকট চিৎকার করে বলল, শাস্তি, এক জনমের মৃত্যু কি এই শতাব্দীর দহনকে মেটাতে পারে? আপনি জানেন না তান্ত্রিক, এই গ্রামের প্রতিটি ধূলিকণা আমার উপর হওয়া সেই পৈশাচিকতার সাক্ষী। গঙ্গাধর তান্ত্রিক অন্ধকারের বুক চিরে মশালের তীব্র আলো নিয়ে সামনে এগিয়ে এলেন। তার রুদ্রাক্ষের মালাগুলো থরথর করে কাঁপছে। গম্ভীর স্বরে তিনি বললেন, আমি জানি সন্ধ্যা তারা, আমি শিবনাথকে সব বলেছি। এই অভিশপ্ত পাহাড়ের প্রতিটা পাথর তোমার অপমানের ইতিহাস জানি। আমার মানসপটে ভেসে উঠল গঙ্গাধর তান্ত্রিকের মুখে শোনা সেই বিভীষিকাময় দিনের কথা। নীলাপুর গ্রাম তখন জীর্ণ ছিল না, ছিল প্রাচুর্যে ভরা। আর সেই গ্রামকে নিজের রূপ আর নৃত্য দিয়ে আলো করে রাখত অনাথ মেয়ে সন্ধ্যা তারা। তার জেঠু জেঠিমা ছিল কেবল নামমাত্র অভিভাবক, আসলে মেয়েটা ছিল তাদের উপার্জনের যন্ত্র। কিন্তু সন্ধ্যা তারা ছিল অদ্ভুত তেজস্বিনী। সে জমিদারের আসরে নাচত ঠিকই, কিন্তু নিজের শরীরের পবিত্রতা রক্ষা করেছিল এক অলৌকিক জেদ দিয়ে। আর সেই জেদই কাল হলো। পাশের গ্রামের জমিদার মোহনলাল, যে ছিল লম্পট আর নৃশংস, সন্ধ্যা তারাকে সে নিজের হারেমে পড়তে চেয়েছিল। হিরে, জহরত, সোনাদানা, কোনো প্রলোভনই সন্ধ্যা তারাকে টলাতে পারেনি। সে জমিদারের থুতু দেওয়া উপঢৌকনকে পায়ের জুতো দিয়ে পিষে দিয়েছিল। জমিদার আক্রোশে ফেটে পড়েছিল। সে ক্রূর হাসিতে অভিশাপ দিয়েছিল, তোর এই অহংকার আমি চূর্ণ করব এই সন্ধ্যা তারা। তুই নিজে হেঁটে আমার পালকিতে উঠবি। জমিদার জানতো নীলাপুর গ্রামের দুর্বলতা কোথায়। গ্রামের প্রাণ ভোমরা ছিল কুলিক নদী। জমিদার নিজের ক্ষমতা বলে সেই নদীর গতিপথে বিশাল বাঁধ দিয়ে জল আটকে দিল। গ্রীষ্মের দাবদাহে গ্রাম যখন শ্মশানে পরিণত হতে শুরু করলো, ঝর্ণা যখন শুকনো পাথরের স্তূপে পরিণত হলো, তখন জমিদার তার কুৎসিত শর্ত পেশ করল। সন্ধ্যা তারাকে আমার হাতে তুলে দিলে তবেই কুলকির জল নীলাপুর গ্রামে ঢুকবে। পিপাসায় ছটফট করতে থাকা গ্রামবাসী আর বন্ধু হয়ে থাকেনি। তাদের শুকনো ঠোঁট আর রক্তবর্ণ চোখে তখন কেবল বেঁচে থাকার আদিম প্রবৃত্তি। সন্ধ্যা তারা সেই রাতে গ্রামের প্রত্যেকটা দরজায় করাঘাত করেছিল। তার জেঠু জেঠিমা তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, কেউ তার জন্য দরজা খোলেনি। তৃষ্ণার্ত মানুষেরা তাকে পশুর মতো তাড়া করে জমিদারের সেই তাঁবুর কাছে পৌঁছে দিয়েছিল, যেখানে মদের গন্ধে বাতাস ভারী হয়েছিল। সেই ঝর্ণার পাড়েই জমিদার ও তার পালিত মানুষরূপী পশুরা সন্ধ্যা তারার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সারা রাত ধরে চলেছিল অমানসিক শারীরিক লাঞ্ছনা। সন্ধ্যা তারার আর্তনাদ ঝর্ণার শুকনো পাথরে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়েছিল, কিন্তু জলের কলতানে তা ঢাকা পড়েনি, কারণ নদী তখন স্তব্ধ ছিল।
শেষ রাতে যখন তার নিথর শরীরটা ক্ষতবিক্ষত অবস্থায় সাঁকোর ওপারে দাঁড়িয়েছিল, তখন তার দুই চোখ দিয়ে রক্ত ঝরছিল। সে অভিশাপ দিয়েছিল, যে জলের জন্য তোমরা আমায় বলি দিলে, সেই জল এই মাটি থেকে চিরতরে বিলুপ্ত হবে। তৃষ্ণা তোমাদের অস্থি মজ্জা কুড়ে কুড়ে খাবে, কিন্তু কিন্তু এক ফোঁটা জলও তোমাদের তৃপ্তি দেবে না। সন্ধ্যা তারা ঝাঁপ দিয়েছিল সেই গহীন খাদে, আর পরদিন থেকেই শুরু হয়েছিল মড়ক। জমিদারের বংশ কয়েক সপ্তাহের মধ্যেই রক্ত বমন করে শেষ হয়ে গিয়েছিল। আর গ্রামের মানুষ, তারা কেউ মরেনি, আবার কেউ বাঁচেও নি। সন্ধ্যা তারার প্রতিহিংসা তাদের আত্মাকে বন্দি করে ফেলেছিল। গঙ্গাধর তান্ত্রিক জানতেন, এই অজেয় আত্মাকে শান্ত করার জন্য এমন একজন তান্ত্রিকের প্রয়োজন যার ভেতরে লোভ নেই, কিন্তু ব্রহ্ম তেজ আছে। তিনি জানতেন সন্ধ্যা তারাকে তার সমাধিক্ষেত্র পর্যন্ত প্রলুব্ধ করে নিয়ে আসতে হবে। আর যে মুহূর্তে সন্ধ্যা তারা তার নিজের হাড়ের স্পর্শ পাবে, সেই মুহূর্তেই মন্ত্রের মায়া জালে সে অবরুদ্ধ হবে। আর আমিই ছিলাম সেই টুপ। সন্ধ্যা তারা এখন অগ্নিবৃত্তের মাঝখানে দাঁড়িয়ে তার পচা গলা নখ দিয়ে নিজের বুক ছিঁড়ছে। সেইখান থেকে কালো রঙের রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। সে আর্তনাদ করে বলল, কেন আমায় মুক্তি দেবেন? আমি চাই এরা আরো সহস্র বছর তিলে তিলে মরুক, জলের জন্য হাহাকার করুক এরা। আমি এগিয়ে গেলাম, আমার হাতে থাকা কমণ্ডলুর জল ছিটিয়ে দিয়ে বললাম, প্রতিশোধের আগুন কাউকেই ছাই করা ছাড়া শান্তি দেয় না সন্ধ্যা তারা। বাবা কালেশ্বরের দোহাই, এখানে এই নরক যন্ত্রণা বন্ধ করো। তোমার এই ছটফটানি কি তোমার আত্মাকে সুখ দিচ্ছে? দেখো চেয়ে দেখো, ভোরের আলো ফুটছে। অশুভের বিনাশ হোক সন্ধে তারা, অশুভের বিনাশ হোক। গঙ্গাধর তান্ত্রিক উচ্চস্বরে জপ শুরু করলেন। ওং ত্রম্বকা যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। হঠাৎ বাতাসের গতি পরিবর্তন হল। সন্ধ্যা তারার সেই বিভৎস অবয়ব আগুনের শিখার সাথে ধীরে ধীরে বিলীন হতে লাগল। আর সেই রক্তবর্ণ চোখ দুটো শেষবার ম্লান হয়ে আমার দিকে তাকালো। তবে সেই দৃষ্টিতে আর ঘৃণা ছিল না, ছিল এক অগাধ ক্লান্তি। যেন 1 শতাব্দীর দীর্ঘ পথ চলার পর সে অবশেষে একটু ঘুমের সুযোগ পেয়েছে। আগুনের শিখা নিভে গেল, কুয়াশা কেটে গিয়ে ভোরের প্রথম রশ্মি যখন পাহাড়ের খাঁজে এসে পড়ল, তখন এক অদ্ভুত পরিবর্তন দেখলাম। যে ঝর্ণাটা কাল রাত অবধি মায়া ছিল, সেইখানে হঠাৎ কলকল শব্দে জল নামতে শুরু করল। তবে সেই জল আর অভিশপ্ত নয়, তা এখন অমৃতের মতো স্বচ্ছ। গঙ্গাধর তান্ত্রিক উঠে দাঁড়ালেন, তার সারা শরীর ঘামে ভেজা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলো শিবনাথ, আজ অনেকগুলো পাপের মুক্তি ঘটল। এই গ্রামের আসল চেহারাটা এবার দেখবে। আমরা পাহাড় থেকে নিচে নামতে শুরু করলাম। দিনের আলোয় নীলাপুর গ্রামের দিকে তাকাতেই আমার বুকটা কেঁপে উঠল। কাল রাতে যে বাড়িগুলোকে সতেজ কাঠের বাড়ি বলে মনে হয়েছিল, আজ দেখলাম সেগুলো কেবল উইয়ে খাওয়া পচা কাঠের কঙ্কাল। পথে পথে যেখানে লোকেদের জল খুঁজতে দেখেছিলাম, সেখানে পড়ে আছে শত শত কঙ্কাল। কারো কারো হাতে এখনো সেই পিতলের ঘটিটা ধরা আছে। রতন আর সুবলা, যাদের বাড়িতে আমি খেয়েছিলাম, সেইখানে গিয়ে দাঁড়ালাম। দাওয়ায় কোনো রতন নেই, কোনো সুবলা নেই, কেবল দুটো নরকঙ্কাল একে অপরকে জড়িয়ে ধরে পড়ে আছে। মাটির হাঁড়ি পাতিল সব ধুলোয় ঢাকা। কাল রাতে যে সুস্বাদু খাবার খেয়েছিলাম, তাও আসলে ছিল কেবল মায়া। সন্ধ্যা তারা যেদিন দাঁড়ে দাঁড়ে কেঁদেছিল, এই গ্রামের একটা মানুষও তার পাশে দাঁড়ায়নি।
সেই পাপের বোঝা তারা শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে বেড়াচ্ছিল মৃত হয়েও, শুধু জীবিতের ভান করে। সন্ধ্যা তারার আত্মা তাদের মুক্তি দেয়নি, তাদের তৃষ্ণার আগুনে পুড়িয়ে মেরেছে বারবার। গল্প থামালেন প্রফেসর শিবনাথ। তাঁর চুরুটের আগুন তখন নিভে এসেছে। ঘরের ভেতরের রহস্যময় পরিবেশটা যেন এখনো কাঁপছে। অর্ক অনেকক্ষণ চুপ করে থাকার পর কাঁপা গলায় বলল, সত্যিই স্যার, মানুষের ভেতরে যে পিশাচ থাকে তার চেয়ে বড় ভূত আর কেউ নেই। শেষে তো সবাই ভূত হয়েই গেল। মানুষ যখন তার বিবেক হারায় তখন সে ভূতের চেয়েও অধম হয়ে পড়ে। সন্ধ্যা তারা তো কেবল একটা শিকার ছিল। বাইরে বৃষ্টি থেমে গেছে। চালের উপর টুপটাপ জল পড়া শব্দ হচ্ছে। অর্ক, সায়ন, ঋত্বিক উঠে দাঁড়াতেই ভেতর থেকে বৃদ্ধর গলা পাওয়া গেল। দাঁড়াও তোমরা, তোমাদের জন্য গুড় দিয়ে নারকেল নাড়ু নিয়ে আসছি। এই রাতের বেলা খালি পেটে যেতে দেবো না, এটা মুখে দিয়ে তবে বেরিয়ে। প্রফেসর শিবনাথ ভট্টাচার্য চুরুটটা পাশে রেখে আয়েশ করে বসলেন। বৃদ্ধর হাতের নাড়ু খাওয়ার লোভ সামলানো কঠিন। অর্ক, সায়ন আর ঋত্বিক শুনতে পেল যেন নীলাপুর গ্রামের সেই বিলাপ এখনো বাতাসের কোনো এক কোণ থেকে ভেসে আসছে। আর কবে মুক্তি হবে? আর কবে? কিন্তু আজ ঝর্ণার জলের শব্দে সেই আর্তনাদ ধুয়ে মুছে গেছে। নীলাপুর গ্রাম আজ সত্যি সত্যি শান্ত। শতাব্দী ধরে নীলাপুরবাসী যে মায়ার জগতে বেঁচেছিল তা আসলে ছিল তাদের অনন্ত নরকবাস। নদী ভরা স্বচ্ছ জল চোখের সামনে থাকা সত্ত্বেও এক ফোঁটা জল তারা মুখে তুলতে পারত না। তৃষ্ণায় তাদের ঠোঁট ফেটে চৌচির হয়ে যেত, শরীরের মাংস পচে খসে পড়ত, তবুও মৃত্যু তাদের আলিঙ্গন করত না। এটা ছিল সন্ধ্যা তারার দেওয়া সেই অমোঘ অভিশাপ। যাদের জন্য সে নিজের জীবন আর সম্ভ্রম বিলিয়ে দিল, তারাই যেন জলের অভাবে তিলে তিলে দগ্ধ হয়। রতন, সুবলার আচমকা উবে যাওয়া প্রমাণ করে যে তারা কেউই জীবিত ছিল না। তারা ছিল সন্ধ্যা তারার প্রতিহিংসার শিকলে বন্দী এক একটি ছায়া মাত্র। প্রফেসর শিবনাথ ভট্টাচার্য এবং গঙ্গাধর তান্ত্রিকের আগমনে সেই শিকল ছিন্ন হলো ঠিকই, কিন্তু রেখে গেল এক গভীর শূন্যতা। সন্ধ্যা তারা শান্ত হয়েছে, কিন্তু নীলবনের সেই জীর্ণ কঙ্কালসার ভিটেগুলো আজও যেন ফিস ফিস করে কথা বলে। শুনছিলেন তন্ত্র সাধক শিবনাথ ও তৃষ্ণার্ত নগ্নিকা। প্রফেসর শিবনাথ ভট্টাচার্যের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে সায়ন, ঋতম, সুরজিতা, জ্যোতির্ময়, সৌম্যজিৎ, প্রণীত, সৌমিতা, সৌরভ। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।